166 জন পলাতক বন্দীর নথি কারা অধিদপ্তর থেকে গায়েব হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। দুপুরে বকশীবাজারে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। কারা মহাপরিদর্শক জানান 5 আগস্টের পর নরসিংদী কারাগার থেকে পলাতক 9 জঙ্গির মধ্যে 6 জন গ্রেপ্তার হয়েছে। এখনও পলাতক রয়েছে 3 জন। তিনি বলেন, ধারণ ক্ষমতার সমস্যার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলছেন, এটা সত্যি। তবে এই প্রবণতা এখন অনেক কমে এসেছে। তাদেরকে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। বিষয়গুলো আমাদের নজরদারিতে আছে, চিহ্নিত করতে পারলেই ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন কারা মহাপরিদর্শক। 690 জন আমাদের এখনো পলাতক আছেন। তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে, আমরা এখনো রিট্রিভ করতে পারছি না। না, হ্যাঁ, নরসিংদী কারাগারের বাকিগুলো তথ্য আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে সরাসরি আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। এই সংবাদ সম্মেলনে তিনি ছিলেন, বিস্তারিত জানবো। রায়হান, কারা মহাপরিদর্শক নিজেই মোটামুটি ভেতরের সব খবরের কথা তিনি স্বীকার করেছেন। প্রথমে জানতে চাই, 166 জনের নথি গায়েব হয়েছে, মানে মহাপরিদর্শক স্বীকার করলেন, কিভাবে হলো? কর্মকর্তারাই জড়িত, কি মনে হয়? এই গায়েব হওয়া নথিগুলো কিন্তু 24-এর 5 আগস্টের পরে যেই নরসিংদী কারাগার থেকে যারা আসলে পালিয়ে গিয়েছিলেন, ওই পালিয়ে যাওয়ার সময় কিন্তু পুরো কারাগারকেই আসলে ভাঙচুর করা হয়েছিল, কারাগারে হামলা চালানো হয়েছিল। সেই জায়গা থেকে তারা কিন্তু নথি কিন্তু সেখান থেকে গায়েব হয়েছে। বেশ কিছু নথি গায়েব হয়েছিল, তার মধ্যে 166 জনের কিন্তু কোনো তথ্যই কারাগারের কাছে নেই। এবং কারা কর্তৃপক্ষ যেটি বলছে, কারা মহাপরিদর্শক যেটি বলছেন যে এই 166 জন কোন মামলার আসামি, তারা কি শাস্তি পাচ্ছিলেন, কোনো তথ্যই কিন্তু আসলে তাদের কাছে নেই। সেই জায়গা থেকে কিন্তু তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কিন্তু ধরার কোনো সুযোগ নেই। তবে আদালতের যে তথ্য রয়েছে, আদালতের যে মামলার কাগজপত্র রয়েছে, সেগুলো ঘাটলে যদি সেই তথ্য পাওয়া যায়, তবে সেটি কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। 2 বছরেও কিন্তু সেটিকে আসলে পুরোপুরি আয়ত্তে আনা যায়নি বা সেই কাগজগুলো এখন পর্যন্ত বের করা যায়নি। এবং এই 166 জন আছেন, এদের কোনো ট্রেস কিন্তু নেই। যেমনটি বলছিলেন যে 9 জন জঙ্গি ছিলেন, তার মধ্যে 3 জনকে কিন্তু এরই মধ্যে এখনও গ্রেপ্তার করা যায়নি, 6 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ওই 166 জনের মধ্যে এমন কেউ আছে কিনা সেই তথ্যও কিন্তু আসলে, এবং তাদের মধ্যে দুর্ধর্ষ কোনো আসামি ছিল কিনা, যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামি ছিল কিনা, আর সেই তথ্যও কিন্তু তাদের কাছে নেই। আর সেক্ষেত্রে সেই সময় কারাগারে কেউ জড়িত ছিল কিনা সেই তথ্যও কিন্তু তারা যেটি বলছেন যে সেটিও তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। তখনকার যে সকল সিসিটিভি ফুটেজ আছে সেগুলো তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন, কিন্তু সব কিছু মিলেই তারা এই জায়গায় এসেছেন যে 166 জনের কোনো তথ্য কিন্তু তারা আসলে কারাগারের কাছে নেই, তারা সেখান থেকে কোনো তথ্য কিন্তু আসলে পাবেন না। কিন্তু একটি বিষয়, সেটা হচ্ছে নরসিংদী কারাগারে যদি সেই তথ্যগুলো গায়েব হয়ে যায়, সেন্ট্রালি সেই তথ্য তো থাকে নাকি একদমই নেই? তাছাড়া এটা তো আরও কপি থাকে কারাগারে, আদালতের কাছেও থাকে, সেখানে কোন কোন আসামিদেরকে পাঠানো হয়েছে, এই মামলার রেকর্ডে কি রয়েছে, মানে একেবারেই কি 166 জনের বিষয়ে জানার সুযোগ নেই? আসলে সুযোগ দুটিভাবে থাকে। একটি ভাবে হচ্ছে অনলাইনে কিছু লিপিবদ্ধ থাকে, অনেকের তথ্য হারিয়ে গিয়েছিল, যার মধ্যে কিছু কিছু তথ্য অনলাইনে পাওয়া গিয়েছিল, সেগুলোকে তারা একত্রিত করেছে। কিন্তু কারাগারের যে সদর দপ্তর সেখানে কিন্তু অফলাইন বা কাগজে কলমে যে কাগজগুলো থাকে, সেই কাগজপত্র কিন্তু যেই কারাগার সেখানে কিছু নথিগুলো কিন্তু থাকে। সেই ক্ষেত্রে যেগুলো নথিগুলো হারিয়ে গেছে সেগুলো অনলাইনে কিন্তু যেটি পায়নি 166 জন, যার ফলে সেটি কিন্তু আর পাওয়া যায়নি। কিন্তু অফলাইনে বা কাগজপত্র বা নথি যেগুলো ছিল সেগুলো কিন্তু আগেই যারা পেয়েছে সেগুলো তারা আইডেন্টিফাই করেছে। যেটি বললেন যে আদালতের তথ্য, মামলার যে কাগজপত্রগুলো আদালত থেকে এসে সেগুলো ধরতে হবে, কিন্তু সেগুলো ধরতে গেলে কোন কোন মামলার আসামি এখন আছে, সেই যে সব মিলে 98,000, সে 98,000 মামলার যারা এখন বন্দী আছেন তাদের সকল কাগজপত্র বের করতে হবে। তার আগে যারা ছিল তাদের কাগজপত্র বের করতে হবে, কারা কারা আছে, কারা কারা জামিন নিয়ে বের হয়ে গেছে, মানে কয়েক লাখ মামলার কাগজপত্র বের করলেই কেবলমাত্র আদালত থেকে সে তথ্য পাওয়া যাবে। আর যে বাকি তথ্যগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো কিন্তু অনলাইনে কোনো তথ্য নেই, যার ফলে অফলাইনে প্রায় 5 আগস্টের পরে 2 বছরের মতো সময় পেরিয়ে গেলে এর মধ্যে তারা এটা বের করতে পারেনি। আরেকটি বিষয়, 900-র বেশি এখনো পলাতক রয়েছেন, আইজিপ্রিজন নিজেই জানালেন। এরা কি দেশে আছেন নাকি বাইরে চলে গেছেন কোনোভাবে সীমান্ত পাড়ি দিয়ে, কিছু বলেছেন? দেখুন, কারা কর্তৃপক্ষ তারা কিন্তু শুধুমাত্র কারাগারে পাঠানোর পরে ভেতরের খবরগুলো তারা কিন্তু আসলে জানেন। কেউ বাইরে আছে কিনা, দেশের বাইরে আছে কিনা, বা তারা কোন অবস্থায় আছে, সেই তথ্যগুলো কিন্তু আসলে কারা কর্তৃপক্ষের কাছে থাকার কথা না। তবে এই যে সংখ্যাটি, যখন সব মিলে আমরা তথ্য পেয়েছিলাম যে 2240 জন তারা কিন্তু ওই 5 আগস্টের পরবর্তী সময় পালিয়েছিল, তাদের মধ্যে এখন পর্যন্ত 690 জন তারা কিন্তু আসলে এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমার সঙ্গে গতকালকে কথা হয়েছিল বাংলাদেশ পুলিশের যিনি মুখপাত্র, তার সঙ্গে তিনি
কিন্তু আমাকে জানিয়েছেন যে তাদেরকে ধরবার জন্য কিন্তু 64 জেলার পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো ইউনিট আছে তারা সকলেই কিন্তু কাজ করছে, সকল জায়গাতেই কিন্তু তাদের ছবি দেওয়া হয়েছে, তাদের তথ্য দেওয়া হয়েছে এবং অনেকেই কিন্তু আবার অপরাধে জড়িয়ে পড়ে তাদেরকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। যার মানে বলা যাচ্ছে যে এখানে অনেকে দেশের বাইরে চলেও গিয়েছেন, এটিও তারা স্বীকার করছেন, অনেকে দেশের মধ্যে আছেন তাদেরকে এখন পর্যন্ত ধরা যায়নি, এটিও তারা স্বীকার করছেন। যেহেতু 690-এর মধ্যে কিন্তু 166 জন আছে যাদের কোনো তথ্যই কিন্তু নেই, ওই 166 জন যদি দেশের বাইরে চলেও গিয়ে থাকে আর সেটা কিন্তু পুলিশের ট্রেস করার কোনো সুযোগ নেই এবং বাকি যারা আছেন তাদেরকেও নাম বদলিয়ে বা পাসপোর্ট বদলিয়ে অন্য কোনোভাবে যায় কিনা সেটা কিন্তু একটু ছোট করে জানবো। আইজিপি জন নিজে বলেছেন যে আওয়ামী লীগের অনেকে সেখান থেকে মোবাইলে কথা বলছেন, এটি তিনি স্বীকার করেছেন কারাগার থেকে। কারাগারে তো একটা নির্দিষ্ট বিরতিতে তো মোবাইলে কথা বলার সুযোগ রয়েছে, এটা তো প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেটি নাকি ভিন্নভাবে কথা বলছেন তারা? না দেখুন, ভিন্নভাবে কথা বলছেন। 5 আগস্টের পরবর্তী সময় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে কিন্তু সবচেয়ে বেশি নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তখন খুব বেশি এই প্রবণতা ছিল এবং আমরা যে তথ্য পেয়েছি, আমরা অনেক সময় এরকম রিপোর্টও করেছি যে আওয়ামী লীগের নেতা যারা আছেন আর তারা কিন্তু বিভিন্নভাবে, বিশেষ করে কারারক্ষী যারা আছেন তাদেরকে কিছু অর্থ দিয়ে বা তাদেরকে কোনোভাবে ম্যানেজ করে কিন্তু তারা মোবাইল ফোন ব্যবহার করতেন এবং এইরকম মোবাইল ফোন গত 2 বছরে 3000-এর বেশি জব্দ করা হয়েছে। এগুলো কিন্তু কারা কর্তৃপক্ষ জব্দ করেছে। আপনি যেটি বলছেন যে অনেকে প্রোটোকল মেনে একটি নির্দিষ্ট সময়ের জন্য তারা কিন্তু ফোন ব্যবহার করতে পারেন, কিন্তু সেই সময়ের বাইরে গিয়ে অতিরিক্ত সুবিধার তারা কিন্তু বিভিন্নভাবে অনৈতিক উপায় নিয়ে তারা কিন্তু এই ফোনগুলো ব্যবহার করতেন এবং এই ফোন ব্যবহার করার জন্য 3000 ফোন জব্দ করা হয়েছে। কারারক্ষীদের অনেকে জড়িত আছে, তাই তো? জি, এই ব্যাপারটা কিন্তু স্বীকার করছে এবং এটি বলছিলাম যে এই 3000 ফোন জব্দের পাশাপাশি 1000 কারারক্ষী যারা আছে তাদেরকে কিন্তু বিভিন্ন শাস্তির আওতায় আনা হয়েছে, যারা এরকম আওয়ামী লীগ বিভিন্ন নেতাদেরকে ফোন ব্যবহারের সময় তারা কিন্তু দিয়েছিল। এবং কারাগার কর্তৃপক্ষ এবং আজকে কারা মহাপরিদর্শক আরও একটি তথ্য দিয়েছে যে গত 1 বছরে সব মিলিয়ে 1276 জনকে তারা কিন্তু বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে, যারা এরকম বিভিন্ন অন্যায়ের সঙ্গে জড়িত, বিভিন্ন সুবিধা দেওয়ার সাথে জড়িত এবং একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িত। জি, রায়হান অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে কারাগারের ভেতরের এবং বন্দীদের বিস্তারিত অনেক তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকর্তাদের শাস্তির ঘটনা দুঃখজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাও জানান তিনি। মঙ্গলবার রাজধানীতে জাতীয় রাজস্ব সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর উদ্যোগে জাতীয় রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজন। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতাগুলোর একটি হলো। যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো, পদোন্নতি বঞ্চিত করা হলো। শুরুতেই রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান। আমি অতীতে পিছনে যেতে চাই না, সামনে যেতে চাই। আমি প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক সহায়তার উপর নির্ভরশীলতা কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের বোঝা থেকে মুক্ত রাখতে চায় সরকার। এটি অস্বীকার করার উপায় নেই। বর্তমানে দেশে ট্যাক্স জিডিপি রেশিও এখনো সক্ষমতার তুলনায় অনেক কম। কর ভিত্তি এখনো তুলনামূলকভাবে অনেক সংকীর্ণ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়। জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। রাজস্ব খাতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ডিপার্টমেন্টে একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটিকে আমরা দুঃখজনক ঘটনা বলে অভিহিত করতে চাই। আমরা চাই, আমি আগেই বলেছি, সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। পরে রাজস্ব সম্মেলনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় এআই প্রযুক্তি উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন। এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, 3 হুইলার ও উল্টো পথে যানবাহন চলাচল সহ অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলেও জানান মন্ত্রী। সড়কে নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।
কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি এই সরকার জনগণের স্বার্থের বাইরে এক পাও যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন। এ সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া দায়িত্ব পালন করে দল ও সরকারের সব লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার করেন রুহুল কবির রিজভী সহ দলের স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারেক রহমানের অবদানের কথা উল্লেখ করেন আমানুল্লাহ আমান। এই সরকার জনগণের স্বার্থের বাইরে এক ধাপ দেবে না। জনাব তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, তার জীবন, তার মন সবকিছু দেশের জন্য তিনি উৎসর্গ করেছেন। একজন সাধারণ মানুষের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলাফেরা করেন এবং 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল এবং আপনারা এটাও দেখেছেন তাকে মইনুল রোডের বাসভবনে কিভাবে নির্যাতন করেছিল। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে। বেলা 12টার দিকে তেজগাঁওয়ের বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সড়কমন্ত্রী বলেন, রুট আরও প্রসারিত করা হবে। এই বিশেষ বাস সেবায় নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত হবে। আজ বিকেল থেকে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল করবে। আগামীকাল থেকে নির্ধারিত রুটে পুরোদমে যাত্রী সেবা শুরু হবে। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে 10টি বাস দিয়ে এই সেবা চালু করা হচ্ছে। এর বাইরে বগুড়ায় 2টি এবং চট্টগ্রামে 2টি বাস সহ আরও 4টি বাসও সার্ভিসের আওতায় থাকবে। যাত্রী চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে। এ নিয়ে আরও জানবো। রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, উদ্বোধনের সময় আপনি সেখানে ছিলেন, এর মধ্যে অনেক সময় পেরিয়ে গেছে, সব মিলে একটু জানাবেন, মানে এটা নিয়ে নারী যাত্রীদের মধ্যে আগ্রহ কেমন, কি দেখছেন? জি, আমি সকাল থেকে এখানে রয়েছি। আমি তেজগাঁওয়ে যে বাস ডিপোটি রয়েছে আমি কিন্তু সেখানে রয়েছি এবং বেলা 12টা নাগাদ এখানে যে সড়ক প্রতিমন্ত্রী এবং সড়ক পরিবহন যে মন্ত্রী শেখ রবিউল আলম তিনি কিন্তু এই যে সমগ্র যেই বাস সার্ভিসটি রয়েছে পিঙ্ক বাস সার্ভিস তার উদ্বোধন কিন্তু তিনি করেছেন এবং একই সাথে কিন্তু তিনি যেমনটি বলেছেন আসলে যে বক্তব্য রেখেছিলেন তখন তিনি বলেছেন যে আসলে এই যে পিঙ্ক বাস সার্ভিসটি রয়েছে এটি কিন্তু এখন সীমিত পরিসরে শুরু হলেও আগামীতে এটি আরও বিস্তৃত হবে এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং এক্ষেত্রে যদি বলি আমরা বাসগুলো যখন ছেড়েছে তখনও এখানে ছিলাম, কয়েকটি বাসে আমরা চড়েছি, আমরা তখনও যারা যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। আসলে সবার মধ্যে এক ধরনের আনন্দ কাজ করছিল এবং কেনই বা কাজ করবে না আনন্দ। আসলে প্রতিদিনে আমি বিগত সংবাদেও বারবারই যে কথাটা আমি বারবারই উল্লেখ করছিলাম যে আসলে নারীরা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হন তা হলো গণপরিবহনে যাতায়াতের সময়, কর্মস্থান হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক বা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সময় তাদের কিন্তু অনেক বিড়ম্বনায় পড়তে হয়। কেন বিড়ম্বনায় পড়তে হয়? কারণ কি যে বাসগুলো রয়েছে আমাদের রাজধানীতে বা দেশের বিভিন্ন জায়গায় যে বাসগুলো বা মূলত যদি আমি রাজধানী এবং চট্টগ্রাম বা বগুড়ার কথা বলি, রাজধানীতে যে দৃশ্যগুলো দেখা যায় আমরা নিজেরও নারী হিসেবে অনেক সময় যেটা দেখে থাকি যে বাসে উঠতে বেশ কষ্ট হয় এবং যাতায়াতটা কিন্তু খুব স্বস্তির হয় না। এবং আমি যে রুটগুলোর ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যে রুটগুলো রাখা হয়েছে মোহাম্মদপুর টু মতিঝিল আবার আবদুল্লাপুর টু মতিঝিল, সেক্ষেত্রে আপনি দেখবেন যে মতিঝিলের যে রুটগুলো রাখার কারণ এগুলো কিন্তু একটি অফিসিয়াল এরিয়া এবং এই জায়গাগুলোতে বেশিরভাগ অফিসগুলো রয়েছে এবং কর্মসংস্থানগুলো কিন্তু এখানেই রয়েছে এবং এই যে যাতায়াত পথটাকে সুবিধার একটা জায়গা করতে, নির্বিঘ্নে এবং নিরাপদে জায়গা করতে কিন্তু পরিচালক এবং চালক অর্থাৎ চালক এবং কন্ডাক্টর দুটোই কিন্তু নারী করা হয়েছে এবং নারীরা বাস চালিয়ে এই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন নারীদের। এটা কিন্তু এর চেয়ে স্বস্তির আসলে আর কিছুই হতে পারে না। এবং এখন পর্যন্ত মোট 14টি বাস কিন্তু রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগেও এখানে
10টি বাস ছিল, অর্থাৎ 9টি ডাবল ডেকার এবং 1টি সিঙ্গেল ডেকার বাস ছিল। এই বাসগুলো কিন্তু বিভিন্ন রুটে কালকে থেকে পুরো দমে কিন্তু বিভিন্ন রুটে এগুলো চলাচল করবে। এবং আরেকটি কথা মন্ত্রী যেটি উল্লেখ করেছেন সেটি হলেন যে আসলে যেই ঢাকা শহরের যেই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি যে চাপ থাকে সেই অঞ্চলগুলোতে রুট পারমিটের ব্যাপারগুলো তিনি দেখবেন, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং আরেকটি বিষয় যেটা বলবো আসলে যে আসলে এই যানজটের সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মূল যে কারণ, অর্থাৎ এই যে পিঙ্ক বাস সার্ভিসটির যে মূল যে উদ্যোগটার যে মূল কারণ তা হলো যে যাতে নারীরা নির্বিঘ্নে স্বস্তিতে যাতায়াত করতে পারেন ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এবং চট্টগ্রামে 2টি এবং বগুড়ায়ও কিন্তু 2টি চালু হয়েছে এবং একই সাথে একই সময় কিন্তু এই বাসগুলো চালু হয়েছে। কয়েকটি বাস এখান দিয়ে ছেড়ে গিয়েছে। মাহিমা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার এই সংক্রান্ত আরো বিস্তারিত আলোচনা করব, কারণ কর্মজীবী নারী এবং শিক্ষার্থীদের মধ্যে অনেককে পিক টাইমে বাসে যাতায়াত করতে হয়, আর এই সময় বেশ ভোগান্তিতে পড়তে হয় পুরুষের সাথে। অনেক সময় সিট পাওয়া যায় না, নানান ধরনের ভোগান্তি থাকে। এই বিশেষ বাস সার্ভিস চালু হওয়ায় কতটা সুবিধা হবে, এর আগেও এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে শ্যামলী থেকে আমাদের সাথে কথা বলতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মানবাধিকার কর্মী সুমাইয়া ইসলাম। স্বাগত আপনাকে। শুরুতে একটু জানতে চাইব, একজন কর্মজীবী, একজন নারী হিসেবে আপনারও তো বিস্তর অভিজ্ঞতা রয়েছে, নিশ্চয়ই সেটি হয়তো সুখকরও না অনেক ক্ষেত্রে। সব মিলিয়ে যে সার্ভিসটি চালু হলো, আপনি কতটা আশাবাদী? কারণ এর আগেও কিন্তু চালু হয়েছে কিন্তু শেষ পর্যন্ত টিকেনি। ধন্যবাদ আপনাকে। আমি খুবই আশাবাদী। বিষয়টা হলো যে এটা যে খুব জরুরি দরকার, এটা যে সরকার ফিল করতে পেরেছে, এটার জন্য আমি সাধুবাদ জানাই সরকারকে। আরেকটা হচ্ছে যে নারীর জন্য মানে পরিবহন, গণপরিবহনে নারীকে সুযোগ সুবিধা দিলে নারী শুধু একা উপকৃত হয় না, এই সমাজ সংসারে পুরুষ, সন্তান, তার পরিবারের সকলেই উপকৃত হয়। কারণ আমাদের বাসগুলোর যে দুরবস্থা, আমার আজকে খুব বেশি ভালো লাগছে একটা কারণে, যে নারীরা বাস চালাবে, পুরুষ ড্রাইভাররা সহ্য করবে, এইটার অন্তত সহনশীলতা গ্রো করুক। আমি নিজেও যখন আমার প্রাইভেট কার নিয়ে বেরোয়েছি, আমি দেখেছি ট্রাক বা অন্য ড্রাইভাররা খুব চেষ্টা করে গাড়িটাকে আঘাত করার জন্য। এটা সব নারী ড্রাইভারদেরই আমরা ফেস করি। তো আমার ভালো লেগেছে যে এই সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু পাশাপাশি নারীর জন্য অন্যান্য সুযোগ সুবিধা, মানে নারী ড্রাইভারের জন্য যে সুযোগ সুবিধাগুলো দরকার, রেস্টরুম, তার জন্য নিরাপত্তার ব্যবস্থাটা, এবং আমি বলবো যে পুরুষ ড্রাইভার এবং ট্রাফিক যারা মানে এটার সঙ্গে যারা জড়িত আছে, তাদের সবাইকে একটা জেন্ডার সেন্সিটিভ ওরিয়েন্টেশনের খুব দরকার। কারণ নারীর জন্য এই গণপরিবহনটা অব্যাহত চলুক এবং এটার জন্য অন্যান্য সাপোর্ট যা দরকার সেগুলো থাকা উচিত। এবং আমার তো মনে হয় যে ঢাকা শহরের চলাচলের যে একটা বাসকে ধাক্কা দিচ্ছে, এইগুলো অনেক কমে যাবে যখন নারী ড্রাইভার হবে। আমরা পাশে নেপালে যখন যাই, তখন থেকে টেম্পো মেয়েরা চালাচ্ছে, ওদের টেম্পোর গায়ে একটা দাগও আমি জীবনে দেখি নাই। গত মাসে নিউ ইয়র্কে দেখলাম 10 ঘন্টা একটা নারী বাস চালিয়ে নিয়ে গেল, 2 ঘন্টা পর পর দাঁড়াচ্ছে, রেস্টরুমে যাচ্ছে, আমাদেরকে বলছে রেস্টরুমে যাবো কিনা। সো এরকম ব্যবস্থাটা চালু হবে, আমি খুবই আশাবাদী এবং আমি মনে করি যে এটা খুবই নারীর জন্য দরকার কর্মজীবী। এবং আমিও যদি মনে করি যে আমার যদি বাস সার্ভিস, লোকাল ট্রান্সপোর্ট ভালো থাকে, আমি কেন গাড়ি ব্যবহার করব? আমরা বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে চাই, এই দেশটা আমাদের। ধন্যবাদ। জি, আরেকটি বিষয়, আমাদের আলাদা বাস সার্ভিস চালু হয়েছে, আরও সম্প্রসারিত হবে, মন্ত্রী সে আশ্বাস দিয়েছেন। কিন্তু আমাদের সড়ক পরিবহন ব্যবস্থায় যেই হযবরল অবস্থা, সেই রাস্তাতেই তো এই বাসগুলোকে চলতে হবে, একজন নারীকে তো সেগুলো ফেস করতে হবে। জি, আমি এই যে মানে সারাদিন আমাদের বিভিন্ন যে কাজ থাকে, দৌড়ের উপর থাকি, মানে এই রাস্তাঘাটের যে অবস্থা, আমি সেটার কথাই বললাম কেন গতবার ফেল করেছে, বিকজ অফ এই যে সঙ্গে যে অন্যান্য ব্যবস্থাগুলো করতে হবে, সেই ব্যবস্থাগুলো ভালো না। তো সরকারকে সেই দিকে নজর দিতে হবে, যে রাস্তাঘাটের ব্যবস্থা করা, নিরাপত্তার ব্যবস্থা করা, এবং অন্যান্য মানুষজনগুলো সেন্সিটিভ হয় সেই জায়গাটা দেখা। রাস্তার যে মানে যে পরিমাণ রাস্তার খারাপ অবস্থা, দুরবস্থা যদি বলি, এগুলোকে ডেফিনেটলি এগুলো ঠিক করতে হবে। কারণ এগুলো ঠিক না করলে পরে তো গাড়ি চলাচলই একটা কঠিন ব্যাপার। নারীর জন্য যদিও নারী ড্রাইভার যারা গাড়ি চালাবে ওটা খুব একটা ম্যাটার করবে না, কারণ ঢাকা সিটির ভিতরে, সিটির বাইরের অবস্থা আরো খারাপ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে সুমাইয়া ইসলাম জানাচ্ছিলেন তার অভিজ্ঞতার কথা এবং তিনি আশাবাদী। 5টি স্থানীয় সরকার নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। চলতি অর্থ বছরে নির্বাচনের জন্য বাজেট 6,000 কোটি টাকা ধরা হয়েছে। সকালে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। জানান, নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশনকে বলা হয়েছে। প্রস্তুতি শেষ হলে সিটি কর্পোরেশন, পৌরসভা,
জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ সহ কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে যেসব এলাকায় ময়লা আবর্জনা আছে সেখানে পরিষ্কার করে বৃক্ষরোপণ করা হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এই 5টি নির্বাচন করতে সরকারের প্রায় 6,000 কোটি টাকার প্রয়োজন হবে। ইতিমধ্যেই আমরা নির্বাচন কমিশনকে এ ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করেছি। নির্বাচন কমিশন প্রস্তুতি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এই নিয়ে আরও জানবো। নির্বাচন কমিশন থেকে আমার সাথে সরাসরি আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। আমরা দুজন প্রার্থীর কথা আগে থেকেই জানি, আর এর বাইরে আর কেউ ছিলেন কিনা বা কোনো প্রত্যাহার হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। পরবর্তী প্রস্তুতি কি জানা আছে? রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মোট 2 জনই। যাচাই বাছাইয়ের দিনই সেটি নির্ধারিত হয়ে গেছে এবং আজ প্রত্যাহারের শেষ সময় বিকেল 4টা এবং এই সময়ের মধ্যে যদি কেউ প্রত্যাহার না করে থাকেন তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে 2 জন প্রার্থী বহাল থাকবেন এবং নিশ্চিতভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একটি বিষয় যে 11 দলীয় জোটের পক্ষ থেকে কিন্তু আগেই জানানো হয়েছে তাদের এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের কোনো কারণ নেই। তারপরে যেহেতু আনুষ্ঠানিকতার একটি বিষয়, বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কমিশনকে অপেক্ষা করতে হবে এবং এরপরই তারা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে, অর্থাৎ 2 জন প্রার্থীর নাম সমেত তারা একটি তালিকা ঘোষণা করবে এবং প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশন ব্যালট ছাপানোর কাজটি শুরু করবে। আমরা জেনেছি ঘণ্টাখানেকের মতো সময় লাগবে তাদের ব্যালটটি প্রস্তুত করতে, কেননা আনুষঙ্গিক কাজ তারা গুছিয়ে রেখেছেন। জাতীয় সংসদের যে 349 জন সংসদ সদস্য রয়েছেন তাদের অনুকূলেই এই ব্যালটগুলো ছাপানো হবে। একটি বিষয় যে রাষ্ট্রপতি নির্বাচনে কে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন সেটি প্রায় নিশ্চিত এবং আমরা জানি যে বিএনপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল সংসদে, তাই তাদের প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন এটি নিশ্চিত। কিন্তু তারপর এই ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা 11 দলীয় জোটের পক্ষে যে প্রার্থী রয়েছেন তার অনুকূলে ভোট রয়েছে 90টি, অর্থাৎ 11 দলীয় জোটের এমপির সদস্য সংখ্যা 90টি এবং বিএনপির রয়েছে 247টি। এর বাইরে কিন্তু এইখানে মোটামুটি সবাই জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। 70 অনুচ্ছেদের তো বাধ্যবাধকতা আছেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে যে একটি নির্বাচন হচ্ছে কয়েক দশক পরে, তাই তো? সেটি তো অবশ্যই, এবং সেই সাথে এই যে প্রধান 2 রাজনৈতিক শিবির এই ভোটে অংশ নিচ্ছে তারা কিন্তু এই ভোটের মধ্য দিয়ে একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বার্তাও দিতে চাইবে, যেটি আসলে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংসদে তাদের অবস্থান এই মুহূর্তে আসলে কেমন সেই বার্তা জানান দেওয়াটাও গুরুত্বপূর্ণ। এই কারণে এখানে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে। এখানে আসলে নির্বাচিত কে হচ্ছেন সেটি থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কার অনুকূলে আসলে সংখ্যাগরিষ্ঠতার পরিমাণটা কেমন সেটি জানান দেওয়া। আমি যেটি বলছিলাম যে 12টি ভোট, প্রধান 2 রাজনৈতিক শিবিরের বাইরেও আরো 12 জন সংসদ সদস্য রয়েছেন, যেখানে 8 জন স্বতন্ত্র এবং বাকি 4 জন আরো বিভিন্ন দলের রয়েছেন। তাদের ভোটটি কোন দিকে যায় সেটিও কিন্তু আসলে একটি বার্তা দিবে এবং রাজনৈতিক মেরুকরণের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আপনি জানেন যে এই রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু প্রকাশ্যে হতে যাচ্ছে এবং এই প্রকাশ্য ভোটটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারও করবে। তাই সব মিলিয়েই কিন্তু আসলে এই ভোট নিয়ে কৌতূহল রয়েছে এবং রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। যদিও 70 অনুচ্ছেদ নিয়ে একটি বিতর্ক রয়েছে সেটি রয়েছে, তবে সব মিলিয়ে এখন সবাই আসলে রাষ্ট্রপতি নির্বাচনের দিকেই তাকিয়ে আছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমি তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন নির্বাচন ভবন থেকে। কিছুক্ষণ আগে খবরে যেমনটা বলছিলাম যে এই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে, এই আশাবাদের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ তা উদ্বোধনও করেছেন। আরও জানবো, নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী রাকিবুল হাসান রয়েছেন, নারায়ণগঞ্জের খবর সেখান থেকে জানাবেন তিনি। রাকিব, এই যে প্রযুক্তির কথা বলা হচ্ছে, খুবই ব্যস্ত মহাসড়ক, নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম রয়েছে, আরও রয়েছে,
সব মিলে জানতে আসলে কতটা কার্যকর হবে, আপনি তো সেখানে ছিলেন, কথা বলেছেন। দেখুন, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে অপরাধ প্রবণতা, বিশেষ করে যেই ট্রাফিক আইন অমান্য করার পরে যেই দুর্ঘটনার ভয়াবহ ঘটনা ঘটে, সব মিলিয়ে কিন্তু আপনি জানেন যে 3 বছর আগে কিন্তু এই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তারা সিসি ক্যামেরার আওতায় এনেছিল। এবার কিন্তু নতুনভাবে যেই এআই ক্যামেরা স্থাপন করেছে, সেটা কিন্তু নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম সিটি পর্যন্ত প্রায় 250 কিলোমিটার এলাকায় মূল তারা প্রাথমিকভাবে যে কাজগুলি তারা করবেন এই এআই ক্যামেরা দিয়ে, সেটা হচ্ছে যে ট্রাফিক এই যানবাহন চলাচলের ক্ষেত্রে আপনি জানেন যে উল্টো পথে আছে ট্রাফিক আইন ভঙ্গ করে, বিশেষ করে ওভারটেকিং করার জন্য হাই স্পিডে কিন্তু যানবাহন চলাচল করে। এবং বিশেষজ্ঞরা বা পুলিশের, হাইওয়ে পুলিশের তারা এই গবেষণা করে দেখেছে যে এই ওভার স্পিড এবং অতি দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। রাকিব, আরেকটা বিষয়, সেটি হচ্ছে সিসি ক্যামেরা বা ক্যামেরাগুলো যেগুলো স্থাপন করা হয় এই মূলত এখানে অপরাধী ধরার জন্য, এই ক্যামেরাই তো চুরি হয়ে যায়। সেই ক্ষেত্রে এবার আসলে আলাদা কি করছে? আসলে দেখুন, তারা যেই বিষয়গুলি আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করার পর গণমাধ্যমের কাছে তুলে ধরেছে, দেখুন যে 250 কিলোমিটারে যে 1400 সিসি ক্যামেরা স্থাপন করেছে, এটা কিন্তু প্রায় একটা ডাটাবেজ একটা কেন্দ্র থেকে মনিটর করা হবে এবং সেটা কিন্তু 5টা সেন্টারে, অর্থাৎ এই 250 কিলোমিটারের মধ্যে পৃথক জায়গায় কিন্তু 5টা জায়গা থেকে তারা মনিটরিং করবে, 5টি স্থান থেকে। এবং তারা কিন্তু সার্বক্ষণিক এই তৎপরতায় থাকলে কোনো না কোনো সেন্টারে কিন্তু এই সিসি ক্যামেরা যদি চুরি হয় বা কেউ কোনো অপরাধ করছে, সেটা কিন্তু সেটা আওতায় ধরা পড়বে। এবং পাশাপাশি কিন্তু এখানে অনেকগুলি চুরি হবে বা অন্য কোনো কিছু করতে গেলে কিন্তু আরেকটা ক্যামেরায় ধরা পড়বে। তো সব মিলে আপনাকে আসলে যে বিষয়টি জানাতে চাই যে তারা যেই উদ্দেশ্যে আপনাকে অনেক ধন্যবাদ, নতুন করে উদ্যোগ নিয়েছেন এবং মন্ত্রীও সেটি বলছে। নিশ্চয়ই এ ব্যাপারে পরবর্তীতে আপনারা আপডেট জানাবেন যে আসলে সর্বশেষ কতটা কার্যকর হচ্ছে। রাজধানীর সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ আগের চেয়ে বেড়েছে। চালকদের অপেক্ষার সময় প্রায় অর্ধেকে নেমে এসেছে, তবে পুরোপুরি মিলছে না চাহিদা মতো গ্যাস। ভাসমান দুটি এলএনজি টার্মিনাল সচল হলেও সক্ষমতা পুরোটা সরবরাহ হচ্ছে না। সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা এলএনজি কার্গো সময় মতো না আসায় পুরোপুরি কাটছে না সংকট। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর আশেপাশে সিএনজির জন্য যানবাহনের দীর্ঘ অপেক্ষার এমন চিত্র 1 মাস ধরেই। গ্যাসের চাপ না থাকায় টানা 2 সপ্তাহের বেশি দিনের অধিকাংশ সময়ই বন্ধ থাকে গ্যাস বিক্রি। তবে মঙ্গলবারের চিত্র দেখা গেল কিছুটা স্বস্তির। আগের চেয়ে কমে এসেছে অপেক্ষার সময়। 2-3 ঘন্টার মধ্যেই গ্যাস পাচ্ছেন চালকরা, তবে চাহিদার অর্ধেক। এই যে 1-1.5 মাস থেকে এইভাবে চলতেছি, হইলে কোনো পাম্পে 80 টাকা পাই, এই এখন 91 টাকা গেছে মাত্র। এখন পাইলাম 370 টাকার গ্যাস, হয়তো 30-35 কিলো চলবে। 2 ঘন্টা গ্যাস দেওয়ার পর আবার প্রেসার নেমে গেলে আবার 2 ঘন্টা প্রেসার উঠে যেতে, এরকমভাবে দেওয়া হয়, একবারে বন্ধ থাকে না। গ্যাসের জন্য দিনে 2 বার লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। দূরপাল্লার যাত্রায় জ্বালানি না পাওয়ায় বিপাকে ভাড়ায় চালিত গাড়ির চালকরা। কোথাও যদি টিপে যায় তাহলে আমরা আতঙ্কে থাকতেছি যে এই টিপটা নামার পরে গ্যাস কই পাবো, আবার ব্যাগ হতে পারবো কিনা। ভাড়া আনছি অকল 5,000 টাকা, তেল যাবো 3,000 টাকা, থাকবো কটিয়া। চাপ কম থাকায় মূল লাইন থেকে গ্যাস টেনে রিজার্ভ করে 1-2 ঘন্টার বিরতিতে বিক্রি করতে হচ্ছে স্টেশনগুলোকে। 5-7 ঘন্টা অপেক্ষার পরও গ্যাস না পেয়ে ফিরে যাওয়ার মতো ঘটনা হয়তো নেই, কিন্তু চাহিদার অর্ধেক পরিমাণ গ্যাস নিতেই 2-3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এখনও। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে অপেক্ষা করতে হবে এলএনজির সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হওয়া পর্যন্ত। পেট্রোবাংলার তথ্য বলছে সোমবার এলএনজি সরবরাহ ছিল 650 মিলিয়ন ঘনফুট। দেশীয় গ্যাসসহ গ্রিডে মোট সরবরাহ ছাড়ায় 2200 মিলিয়ন ঘনফুট। এখনও স্বাভাবিক সময়ের চেয়ে ঘাটতি 500 মিলিয়ন ঘনফুট গ্যাস। যেগুলো শিডিউলে ছিল ওদেরগুলো ক্যান্সেল হওয়াতে আমরা আবার টেন্ডার করে গতকাল ওপেনিং করেছি। এটা 4টার জন্য করেছিলাম, এখন 4টা পেয়েছে কিনা, না পেলে আবার করবে টেন্ডার। ডিপিএম এর গুলাই বলছি যে বাতিল হয়েছে, এখন আমরা আবার টেন্ডারে যাচ্ছি। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে কাতারের গ্যাস প্ল্যান্ট
ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ দীর্ঘমেয়াদী চুক্তির এলএনজি সরবরাহ। অন্য উৎস থেকে G2G চুক্তিতে মাসে একটি কার্গো আসে। খোলা বাজার থেকে চড়া দামে কিনতে হচ্ছে মাসে 5 থেকে 7 কার্গো। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে চালু করা হয়েছে জিপ লাইন ও আধুনিক জায়ান্ট সুইং। জেলা পরিষদের প্রত্যাশা, প্রথমবারের মতো চালু হওয়া আউটডোর রাইড দুটিতে ভিন্নধর্মী রোমাঞ্চের অভিজ্ঞতা পাবেন পর্যটকরা। আর আন্তর্জাতিক মান বজায় রেখেই এই জিপ লাইন ও জায়ান্ট সুইং স্থাপন করা হয়েছে। স্বচ্ছ জলের লেক আর অদূরে সবুজে ঘেরা আলুটিলা পাহাড়, প্রকৃতির এক মনোমুগ্ধকর পরিবেশ। ঝুলন্ত সেতু আর লেকে নৌকা ভ্রমণেই সীমাবদ্ধ ছিল পর্যটকদের বিনোদন। খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে ঘুরতে আসা পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে জিপ লাইন ও জায়ান্ট সুইং। পাহাড়ে এসে জিপ লাইন চড়বে, এটাই আকর্ষণ খাগড়াছড়িবাসীর জন্য, পর্যটকদের জন্য। এই আকর্ষণের কারণে খাগড়াছড়িতে আরো অর্থনীতির চাঙ্গা, আরো গতি আসবে। আমার চড়ে খুবই ভালো লেগেছে। এই যে পাহাড়ে জিপ লাইন, সুন্দর নিচে লেক, আমার খুবই আনন্দ লেগেছে। সর্বপ্রথম পর্যটকদের নিরাপত্তা, এই বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে ও আন্তর্জাতিক মান বজায় রেখে আউটডোর রাইড দুটি স্থাপনের কথা জানান নির্মাতা প্রতিষ্ঠান। যে গিয়ারগুলো ব্যবহার করা হচ্ছে জিপ লাইনে, জায়ান্ট সুইংয়ে, উভয় ক্ষেত্রে প্রতিটি গিয়ারই একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এবং সবগুলো হচ্ছে হয় ইউরোপে অথবা আমেরিকাতে তৈরি। এই উদ্যোগে পাহাড়ের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরির আশা প্রশাসনের। জেলা পরিষদের নিজস্ব ব্যবস্থাপনায় এই দুটি অ্যাক্টিভিটি চালাচ্ছি। যে আমাদের জিপ লাইনের টিকিটের মূল্য আপাতত ধরা হয়েছে 100 টাকা, আর জিপ লাইন জায়ান্ট সুইং এর মূল্য ধরা হয়েছে 70 টাকা। আমাদের এই জেলার টুরিস্ট এলাকা, অথচ টুরিস্টদের জন্য আমরা কিছুই এখনো করতে পারিনি। এখানে যদি আমরা টুরিজম করতে পারতাম তাহলে দেখা যায় আমাদের পাহাড়ি বাঙালি ছেলে মেয়ে সকলের যে চাকুরির যে একটা সুযোগ, বিশাল সুযোগ। 47 লাখ টাকা ব্যয়ে আধুনিক জিপ লাইন ও জায়ান্ট সুইং রাইডে চড়তে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের ব্যয় করতে হবে জনপ্রতি 100 টাকা ও 70 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে বিদেশি বিনিয়োগের পরিসংখ্যান কিছুটা স্বস্তির, তবে নতুন বিনিয়োগের সংকট এখনো কাটেনি, এমনটাই মনে করেন ব্যবসায়ী ও বিশ্লেষকেরা। তারা বলছেন, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক অনিশ্চয়তায় আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। ব্যবসার জন্য নিরাপদ, স্থিতিশীল ও লাভজনক পরিবেশ গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2025 সালে বৈদেশিক বিনিয়োগ বেড়েছে প্রায় 39%। 2024 সালের $127 কোটি বিনিয়োগ বেড়ে হয়েছে $177 কোটি। এর মধ্যে নতুন মালিকানায় বিদেশি বিনিয়োগ বেড়েছে মাত্র 1.84%। আর বড় অংশই এসেছে বাংলাদেশে থাকা বিদেশি কোম্পানিগুলোর পুনঃবিনিয়োগ থেকে, অর্থাৎ নতুন বিদেশি বিনিয়োগের প্রবাহ তৈরি হয়নি। জ্বালানি সংকট, তারপরে হলো ব্যাংকিং খাতের অসহযোগিতা বা ব্যাংকিং খাতের রং পলিসি, এইগুলি এবং আইন শৃঙ্খলা, এই তিনটা জায়গায় কিন্তু এখনো বিনিয়োগের বা কোনো পরিবেশ নাই। ফলে আমার বিদেশি বিনিয়োগ কখন আসবে? যখন দেখবে যে দেশীয় বিনিয়োগকারীরা ভালো আছে। তো আমরা দেশীয় বিনিয়োগকারীরা তো ভালো নাই। 2026 সালের প্রথম প্রান্তিকের হিসাব যথেষ্ট উদ্বেগের। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই সময়ে নতুন বিদেশি বিনিয়োগ এক বছরের ব্যবধানে কমেছে 70.34%, নেমে এসেছে মাত্র $78.26 মিলিয়ন। পজিটিভ ইমেজ না থাকলে আমার কিন্তু ইনভেস্টমেন্ট বাড়বে না। তিনটা জিনিস দরকার, তিনটা জিনিসই হলো স্টেবিলিটি, স্টেবিলিটি, স্টেবিলিটি। তা আমি স্টেবিলিটি কীভাবে আনবো? আমার স্টেবিলিটি তো ইনসাইড এবং আউটসাইড দুটোই ব্যাপারই। তো স্টেবিলিটির কাঠামো তৈরি করার মধ্যে পলিটিক্যাল স্টেবিলিটি একটা বড় জিনিস, তাই না? তো এটা যদি কেউ না বুঝে তাহলে তো কিছু করার নাই। এদেশে বিনিয়োগের কয়েকটি দুর্বলতা তুলে ধরেছে বিশ্বব্যাংকও। সেগুলো হলো জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক ও কর সংক্রান্ত জটিলতা এবং দুর্নীতি। কাঠামোগত সংস্কারের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছে সংস্থাটি। আমাদের দেশে যারা বিনিয়োগকারীরা আছেন, আমাদের ব্যবসায়ীরা আছেন, তারা বিনিয়োগ করেন, তারা যদি বিনিয়োগ বাড়ান তাহলে অন্যরা আরও বেশি আস্থা পায়। যারাই আমাদের এখানে বিনিয়োগ করে তারা দেখবে যে আমার ভারতের সাথে সম্পর্ক কীরকম, এটা তারা খেয়াল করে। কারণ ভারত একটা বিরাট প্রতিবেশী, আমাদের যদি ভারতের সাথে সুসম্পর্ক থাকে সেটা তাদের সুযোগ আরও বাড়ায় দেয়। বিশ্লেষকদের মত, বিনিয়োগের সংকট শুধু অর্থনীতির নয়, জড়িয়ে আছে ভূরাজনীতি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা।
প্রয়োজন দীর্ঘমেয়াদী নীতির ধারাবাহিকতা, নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ ও বিনিয়োগ সুরক্ষা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় পাওয়া বিষ্ণুমূর্তির পাদদেশে মিলেছে প্রাচীন গৌড়ীয় লিপির খোদাই। সংস্কৃত ভাষায় লেখা এই লিপি মূর্তিটির ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছে। গবেষকদের মতে একই বৈশিষ্ট্যের বহু বিষ্ণুমূর্তি থাকলেও এমন লিপিসহ নিদর্শন বিরল। গত ডিসেম্বরে উদ্ধার হওয়া মূর্তিটি এখন সংরক্ষিত আছে মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরে। পাল যুগের বিষ্ণু মূর্তি বাংলার প্রাচীন ভাস্কর্য ও প্রত্ন ঐতিহ্যের অনন্য নিদর্শন। সম্প্রতি বগুড়ার মহাস্থান জাদুঘরে থাকা মূর্তিটির পাদদেশের 2 লাইনের গৌরীলিপি থেকে জানা যায় আনুমানিক 1040 খ্রিস্টাব্দে শ্রী অগতভদ্র এটি প্রতিষ্ঠা করেন। নিচে খোদাই করা আছে প্রতিষ্ঠাতা ও তার স্ত্রীর ক্ষুদ্রাকৃতি প্রতিকৃতিও। 10 থেকে 11 শতকের এই বিষ্ণু মূর্তিটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 12 এর সদস্যরা উদ্ধার করে শেরপুর থানায় জমা দেন। শেরপুর থানায় এটি কোর্টের অনুমতিক্রমে মহাস্থান জাদুঘরে হস্তান্তর করেন। গবেষকরা বলছেন নয়পাল দেবের রাজত্বকাল 1035 থেকে 1050 খ্রিস্টাব্দ। মূর্তিটি তার রাজত্বের 5ম বছরে অর্থাৎ 1040 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। শ্রী অগতভদ্র নামে একজন হতে পারে সে ক্ষমতাবান ব্যক্তি বা স্থানীয় কোনো শাসক হতে পারেন, কোনো সম্পদশালী ব্যক্তি, তিনি এই মূর্তিটি অর্থাৎ বিষ্ণু বা মাধবের মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন। মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের এই মূর্তিটি শুধু গুরুত্বপূর্ণ সংযোজনই নয়, বরং বরেন্দ্র অঞ্চলে পাল আমলের শিল্প, ধর্মীয় পৃষ্ঠপোষকতা ও লিপি চর্চার মূল্যবান নিদর্শন। বিষ্ণু মূর্তিটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে ওপরের দিকে যে মূর্তির উপর দিকে স্টেলা থাকে, স্টেলাতে বিষ্ণুর 10টা অবতারের প্রতিচ্ছবি এখানে আছে এবং খুব সম্ভবত বগুড়া বা এই এলাকার আশপাশে কোথাও একটি মন্দিরও প্রতিষ্ঠা করা হয়েছিল এই মূর্তিটি প্রতিষ্ঠার জন্য। মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে 6টি বিষ্ণু মূর্তি। এছাড়া স্টোরেও সংরক্ষিত আছে বিভিন্ন আকার ও ওজনের আরও বেশ কয়েকটি বিষ্ণু মূর্তি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া। বিরোধী সংবাদ দুপুর আজ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্সে আরও সংবাদ দেখতে পাবেন।